নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। হ্যালো গাইস, তো গঙ্গাসাগর থেকে সকলকে স্বাগত। আমি এখন গঙ্গাসাগরে রয়েছি, সেটা তোমরা আগের দুটো ব্লগ দেখে বুঝে গেছো। এখন গঙ্গাসাগর পার্ট 3 ব্লগ, তো গঙ্গাসাগর পার্ট 3 ব্লগে সকলকে স্বাগত। তো চলো পার্ট 3-তে মানে গঙ্গাসাগর ব্লগ পার্ট 3-তে আমরা গঙ্গাসাগরে সাইট সিইং করব। এখানে আরও 5-6টা মন্দির আছে যেটা টোটো রিজার্ভ করে যেতে হয় সেখান থেকে, মানে কপিলমুনি আশ্রমের ওখান থেকেই টোটো রিজার্ভ করে ওই সাইট সিইংটা করতে হয়। তো চলো আমরা কাজ করি এখন। আমরা এখন তো খেলাম, মানে আমি ওই আমার ভারত সেবাশ্রম সংঘের উল্টো দিকের হোটেল থেকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি। এখন আমরা আবার কপিলমুনি আশ্রমের দিকে যাচ্ছি। তো একটা কাজ করি, ওখানে গিয়ে টোটো বুক করছি, করে তারপরে তো টোটোয় উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে এখন আমরা টোটো করে যাব 7টা স্পট ঘুরে দেখবো, মানে এখানে 7টা সাইট সিইংয়ের স্পট রয়েছে। তো চলো 7টা সাইট সিইংয়ের স্পট ঘুরে দেখি। এটা হলো গঙ্গাসাগরের বিখ্যাত বড় ঠাকুরের মন্দির, মানে আমাদের 7টা স্পটের মধ্যে এটাই প্রথম স্পট, বড় ঠাকুরের মন্দির, মানে শনি মন্দির আর কি। এই যে সূর্যের পুত্র শনিদেব। কবে থেকে পড়ে আছে? বাড়ির লোকরা থাকে না, ওনারা তো এখানে থাকে না, একজন এখানে দায়িত্ব আছে, ওনারা থাকে পিছনে বাড়ি। তো আমরা এখন বিশালাক্ষী মন্দিরে দেখতে যাচ্ছি। পুজো হয়। এখানে একটা রথ আছে, আবার রথ। বিশালাক্ষীর মন্দির দেখতে এসেছি। এই যে এই পোড়ো বাড়িটা, এইখানকার যে জমিদার বা গ্রামের যে জমিদার ছিল, সে এই বিশালাক্ষীর মানে মূর্তিটা সমুদ্র থেকে প্রায় 100 বছর আগে খুঁজে পেয়েছিল, তারপর এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করে। তো এখন জমিদাররা নেই, কিন্তু জমিদার বাড়িটা রয়ে গেছে এদিকে, আর মন্দিরটা রয়ে গেছে। এখানে পুজো হয় আর মানুষ মানত করে, দেখতেই পাচ্ছে এখানে সেই সুতো বেঁধে রেখেছে, তো রয়েছে। আমরা এই বিশালাক্ষীর মন্দির দেখছি। তো এই যে সেই জমিদার বাড়ি, ব্যানার্জি বাড়ি অ্যাকচুয়ালি জমিদার বাড়িটা, তারাই 100 বছর আগে এইটা খুঁজে পেয়েছিল, এই বিশালাক্ষী মন্দির, মানে বিশালাক্ষীর যে মূর্তিটা সেটা খুঁজে পেয়েছিল। তা আমি তো বাড়ির ভিতর দিকে ঢোকার চেষ্টা করি যে ভেতর দিকে কী আছে, কিছুই নেই এখানে। এখন যারা দায়িত্বে রয়েছেন তারা থাকেন এদিকে। তো এই সেই আর এটা ওদের ওই মন্দিরটা, মানে এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করে এখানে মূর্তিটা স্থাপন করেছে। তো এই ছিল বিশালাক্ষী মন্দির। আর এখানে রথ আর কি, এখানে রথ হয় আর এখানে রথের মেলা হয়। তো এই হলো বিষয়, বিশালাক্ষী মন্দির দেখলাম। আর এটা বাসন্তী দুর্গা দেবীর মন্দির, মানে বাসন্তী দুর্গা দেবীর মন্দির, বাসন্তী পূজা হয় এখানে বেশ মনে হয় বেসিক্যালি। আর নিচে লক্ষ্মী গণেশও রয়েছে। আর এখানে তো কী বলে, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, দুর্গা, মহিষাসুর, সিংহ সবই রয়েছে। এটা বাসন্তী মন্দির। তো এটা হলো অরন্ধন মনসা দেবীর মন্দির, আর এই হলো অরন্ধন মনসা দেবীর মূর্তি। তো আমরা এখন দেখছি অরন্ধন মনসা দেবীর মন্দির। আমরা এখন আয়লার সময় যে গ্রাম ধ্বংস হয়ে গেছিল, সেই আয়লার দুর্যোগের স্মৃতি দেখতে যাচ্ছি। তো আমরা এখন দেখতে চলে এসেছি আয়লা বিধ্বস্ত গ্রাম। এখানে 5টা গ্রাম ছিল, পরপর 5টা গ্রাম ছিল, কিন্তু আয়লা ঝড়ের সময় সব গ্রাম পুরো নষ্ট হয়ে যায়। এত জলের
তোর এসেছিল যে জল বাঁধ ভেঙে যায়, পরে যদি ওই বাঁধটা দেওয়া হয়েছে, কিন্তু আর ঘর নির্মাণ করা হয়নি। এই গ্রামবাসীদেরকে অন্য জায়গাতে শেল্টার দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটা এরকমই পরিত্যক্ত হয়ে রয়েছে, কারণ এখানে পুরো নোনা জল ঢুকে গিয়ে মাটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তো এই 5টা আয়লা বিধ্বস্ত গ্রামের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এখানে এখন কেবলই মানুষের ভিটে মাটি পড়ে রয়েছে, আর কেউ নেই, জনবসতিহীন হয়ে রয়েছে এই জায়গাটি, আয়লা স্মৃতি বিজড়িত গ্রাম। তো আমরা এখন এসেছি ধবলাট মনসা মন্দির দেখতে, ধবলপুরের ধবলাট মনসা মন্দির। এই মনসা দেবীর মূর্তিটা কিন্তু পুরো গোল্ডেন কালারের, সোনা দিয়ে মানে সোনার জল করা, পিতলের উপর সোনার জল করা ধবলাট মনসা দেবীর মন্দিরটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মনসা দেবীর মূর্তি ছাড়াও এখানে শিবের একটা শিবলিঙ্গ রয়েছে, শিবের মন্দির রয়েছে মনসা দেবীর মন্দিরের পাশেই। গঙ্গাসাগরে আমি স্ট্রিং খুঁজে পাইনি, তাই জন্য স্ট্রিংয়ের ছোট, এই মনসা মন্দিরের এখান থেকে স্ট্রিংয়ের ছোট ভাই চার্চ খুঁজে পেয়েছি। তো আমার এনার্জি লুজ হয়ে গেছিলো সারাদিন ঘোরাঘুরি করে, সকাল থেকে করে, তো এখন চার্জ খেয়ে এনার্জি নেবো। স্ট্রিং তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্য আমার চার্জই খেতে হবে, চার্জ খাই। এই হলো গোষ্ঠমাতার মন্দির। এই গোষ্ঠমাতার মন্দিরটা খুব বিখ্যাত মন্দির, আর আমার খুব প্রিয় মন্দির। আমি এই গোষ্ঠমাতার মন্দির নিয়ে অনেক পড়াশুনো করেছি। আমার খুব প্রিয় মন্দির গোষ্ঠমাতা মন্দিরের যে চূড়াটা রয়েছে না, এই চূড়াটা সোনা দিয়ে বাঁধানো। এই চূড়াটা প্রায় 11 টন সোনা রয়েছে এখানে। আর মন্দিরের ভিতরে যে কাজগুলো রয়েছে সেটা পোড়ামাটির, মানে টেরাকোটার পোড়ামাটির কাজ রয়েছে। এছাড়াও যেটার জন্য আমার পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে যে এই পুরো মন্দিরটা জুড়ে মহাভারত লেখা রয়েছে। হ্যাঁ, টেরাকোটার মানে পোড়ামাটি টেরাকোটার দিয়ে মহাভারত লেখা রয়েছে। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাবো যে বেদব্যাস যে গণেশকে ডিকটেট করছে মহাভারত, সেটা লেখা রয়েছে, মানে সেটা আঁকা রয়েছে, পোড়ামাটি দিয়ে পুরো কাজটা করা রয়েছে। আর এখানে কিন্তু গণেশের একটাই দাঁত দেখা যাচ্ছে, কারণ আমরা সবাই জানি গণেশ তার দাঁত খুলে মহাভারত লিখেছিল, তাই জন্য গণেশের এক নাম একদন্ত। আর খুব সুন্দর করে জিনিসটা বুঝিয়েছে কিন্তু গণেশের একটা দাঁত দেখিয়ে। এবার চলো এই পাশে দেখি, এই পাশে আরও মহাভারতের সব জিনিসপত্র রয়েছে। এই দেয়াল জুড়ে পুরো মহাভারত লেখা রয়েছে। তো প্রথমেই এখানে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত রয়েছে, যে এখানে শ্রীকৃষ্ণকে বাসুদেব যমুনা পার করে গোকুলে নিয়ে যাচ্ছেন, সেই জন্ম বৃত্তান্ত পুরো রয়েছে এখানে। টেরাকোটা পোড়ামাটি দিয়ে পুরোটা করা রয়েছে। তো তার পাশেই রয়েছে এখানে একলব্যের গুরুদক্ষিণা। এই যে একলব্য তার বৃদ্ধাঙ্গুলি কেটে দিচ্ছে দ্রোণাচার্যকে, আবার বৃদ্ধাঙ্গুলিটা এরকম করে রাখা রয়েছে, দারুণ ব্যাপার। আর এদিকে পঞ্চপাণ্ডব রয়েছে, এই যে পঞ্চপাণ্ডবও রয়েছে। আই থিঙ্ক ওই বসে আছে যে সে হচ্ছে অর্জুন, আই থিঙ্ক। তো এটা বেশ ভালো। আর এই যে দ্রৌপদী স্বয়ংবর সভা, অর্জুনের লক্ষ্যভেদ। এই যে অর্জুন মাছের ছায়া দেখে উপরে মানে উপরে মাছের চোখে তীরবিদ্ধ করছে। আর এই যে দ্রৌপদী, আহা দারুণ, দ্রৌপদীকে দারুণ বানিয়েছে। তো চলো এর পরের দিকে যাই। এর পরে রয়েছে হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ, পাশা খেলা। আর এই যে দুঃশাসন, দুর্যোধন, কর্ণ, শকুনি, আই থিঙ্ক ওইটা দুর্যোধন, ওটা শকুনি, ওটা কর্ণ, আর বাকি আদার সবাই রয়েছে। আর এদিকে পঞ্চপাণ্ডব বসে রয়েছে হতাশ হয়ে, আর উপরে শ্রীকৃষ্ণ রয়েছেন। ভালো, দ্রৌপদীর বস্ত্রহরণ দেখিয়েছে এখানে। তো তার পাশে রয়েছে এখানে কুরুক্ষেত্রের আগে উদ্যোগ পর্বে শ্রীকৃষ্ণকে অর্জুন তাদের হয়ে যুদ্ধে যোগ দেওয়ার জন্য এসেছিলেন, সঙ্গে দুর্যোধনও এসেছিল, কিন্তু যেহেতু দুর্যোধন মাথার দিকে ছিল আর অর্জুন পায়ের দিকে ছিল, তাই জন্য শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে দেখতে পান, এবং শ্রীকৃষ্ণ তাই পাণ্ডবদের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেন। পুরো বিষয়টা এখানে তুলে দিয়েছে। তো দারুণ ব্যাপার। তো এর পরেরটাতে যাই। এখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে, গীতা বলছিলেন শ্রীকৃষ্ণ, সেটা এখানে তুলে ধরেছে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার যে জায়গাটা সেটা। এরপরে রয়েছে ষষ্ঠ দিনের যুদ্ধ, সেই বিখ্যাত ষষ্ঠ দিনের যুদ্ধ, যেখানে শ্রীকৃষ্ণ রথের চাকা দিয়ে ভীষ্মকে আক্রমণ করতে যায়, অর্জুন তাকে আটকে নেয়, কারণ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবেন না, কিন্তু ভীষ্ম অর্জুনকে অপমান করছিল, তাই জন্য শ্রীকৃষ্ণ রেগে গিয়ে ভীষ্মকে আক্রমণ করতে যায়, সেটা তুলে ধরেছে।
এখানে ভীষ্মের সরসজ্জা রয়েছে। অর্জুন মাটিতে বান মেরে গঙ্গা জল বের করে ভীষ্মের মুখে দিচ্ছেন, সেটা ভীষ্মের সরসজ্জা রয়েছে। আর এদিকে কৌরবরা দাঁড়িয়ে রয়েছে, এদিকে পঞ্চপাণ্ডব, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো কর্ণবধ, কর্ণ রথের চাকা তুলছে, অর্জুন কর্ণকে বধ করছেন, সেই কর্ণবধ এখানে রয়েছে। আর এটা রয়েছে এখানে দুর্যোধনের মৃত্যু, আর হচ্ছে গান্ধারীর অভিশাপ। কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দুর্যোধনের মৃত্যু তো এখানে রয়েছে, গান্ধারীর অভিশাপ রয়েছে, কিন্তু দুর্যোধনের আশেপাশে এতগুলো মহিলা কেন? মানে আমি যদি ধরে নিই ভানুমতি আর লক্ষণা রয়েছে তো ঠিক আছে, বাকি আদার্স এতগুলো মহিলা কেন? মানে এতগুলো মহিলা কারা? মানে মেয়ে আর বউ, মানে ভানুমতি আর লক্ষণা ঠিক আছে, বাট এতগুলো মহিলা কেন দুর্যোধনের আশেপাশে? বুঝলাম না এটা। যাই হোক, তো এটা যদি কেউ বোঝেন তাহলে আমাকে বোঝাবেন। আর এখানে হয়েছে পাণ্ডবদের স্বর্গরাহন, দ্রৌপদী আর পঞ্চপাণ্ডব স্বর্গের দিকে রওনা দিচ্ছেন। আর তাদের সঙ্গে রয়েছে ধর্মরাজ, কুকুর রূপে, কুকুরের বেশে ধর্মরাজ রয়েছেন, কুকুরের বেশে যাচ্ছেন। আর এই হচ্ছে শ্রীকৃষ্ণের মৃত্যু। এখানে রয়েছে জরা ব্যাধ শ্রীকৃষ্ণের পায়ে তীরবিদ্ধ করে শ্রীকৃষ্ণকে মানে হত্যা করেন, সেটা রয়েছে। চলো এবার গোষ্ঠমাতার মন্দিরের ভিতরে ঢোকা যাক। তো গোষ্ঠমাতা মন্দিরটাও কিন্তু পোড়ামাটি দিয়ে পুরোটা বানানো, প্রত্যেকটা পিলার কিন্তু এখানে পোড়ামাটি দিয়ে বানানো রয়েছে, দেখতেই পাচ্ছি। এই প্রত্যেকটা পিলারে কিন্তু পোড়ামাটির কাজ রয়েছে, টেরাকোটার পোড়ামাটির কাজ রয়েছে গোষ্ঠমাতার মন্দিরে। তো চলো এবার গোষ্ঠমাতার যে মূর্তি সেটা দর্শন করি। তো এই হলো গোষ্ঠমাতার মূর্তি, এই যে গোষ্ঠমাতার মন্দিরে গোষ্ঠমাতার মূর্তি। এই যে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বসে আছেন গোষ্ঠমাতা। তো এদিকে গোষ্ঠমাতার মন্দিরে গোষ্ঠমাতার মূর্তি ছাড়াও আরও কিছু কিছু মূর্তি রয়েছে। এই যে এখানে শিবলিঙ্গ রয়েছে, একটা শিবের মূর্তি রয়েছে, এই যে শিবলিঙ্গ। আর ওখানে রয়েছে পার্বতীর একটা মূর্তি গণেশকে কোলে নিয়ে। আর এখানে আরেকটা বিশালাক্ষীর মূর্তি রয়েছে। আর ওইদিকে আরেকটা শিব মূর্তিও রয়েছে। তো টোটাল এখানে পুরো তিনটে মূর্তি রয়েছে। আর এখানে নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে। আর এদিকে আরও একটা মন্দির রয়েছে। এদিকে কিসের মন্দির আছে দেখি। এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। শেরাওয়ালি মাতা রয়েছে, না যোগমায়া আর কি, আমরা যাকে যোগমায়া বলি, আর হিন্দুস্তানিরা যেটাকে শেরাওয়ালি বলে, সেটা রয়েছে। লক্ষ্মী রয়েছে, লক্ষ্মীর মূর্তি রয়েছে। আর ওদিকে গণেশের মূর্তিও রয়েছে একটা। কিন্তু সবথেকে বেস্ট কিন্তু এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা কিন্তু পুরীর মূর্তির আদলে নয়, অন্যরকম একটু। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিটা কিন্তু একটু অন্যরকম। আমরা সাধারণত যেরকম জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি দেখে থাকি, এটা কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম। বেশ ভালো লাগলো, দারুণ দারুণ। আমরা রামকৃষ্ণ মিশন দেখতে এসেছি। এই যে রামকৃষ্ণ মিশন। তো এই হলো গাইস গঙ্গাসাগরের রামকৃষ্ণ মিশন। তো এখানে কিন্তু এই রামকৃষ্ণ মিশনের সমস্ত খরচ খরচা কিন্তু আমাদের বেলুড় মঠ চালায়। মানে এখানকার রামকৃষ্ণ মিশনের সমস্ত খরচ খরচা বেলুড় মঠই চালায়। আর এই হলো গঙ্গাসাগরের রামকৃষ্ণ মিশন। তো দেখি ভিতরের দিকে যাওয়া যায় কি না, ছবি তোলা যায় কি না। আই থিঙ্ক ভিতরের ওখানে ছবি তোলা বা ভিডিও করতে পারবো না, তাও দেখছি, চেষ্টা করছি। গাইজ আমরা এখন মানে রামকৃষ্ণ মিশন থেকে আমরা চলে এসেছি নাগ সরোবরে। নাগ সরোবর দেখতে। দাঁড়াও, নাগ সরোবরের ফলকটা দেখাই। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে এই যে ভিত্তিপ্রস্তরটা রয়েছে, নাগ সরোবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের আর্থানুকূল্যে নাগ সরোবর প্রাঙ্গণ সৌন্দর্যায়ন ও মিশন রাস্তা সংস্কার উদ্বোধন শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বিধায়ক ও চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদ, 10/2/2016। যেটা 2016 সালে করেছিল বঙ্কিমচন্দ্র হাজরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আর এই হলো নাগ সরোবর। তো আমরা নাগ সরোবরের ভিতরে ঢুকবো। তো আমরা নাগ সরোবর দেখবো। অ্যাকচুয়ালি আমি যতদূর পড়াশুনো করেছি এখানে কালিয়া দমন রয়েছে, মানে কালিয়া দমনের একটা মূর্তি রয়েছে। তো দেখি নাগ সরোবরে কোথায় সেটা। ও এই যে একটু এগোলে দেখতে পারবো, দেখছি, যাই। এই তো, এই যে খুঁজে পেয়ে গেছি।
কিন্তু নাগ সরোবরে এখানে যেটা মেন মূর্তি, তো এদিকে কিন্তু খুব সুন্দর করে বাগানটা সাজিয়ে দেওয়া রয়েছে। এটাই যদিও মমতা ব্যানার্জি এটা উন্নয়ন করেছেন। আর এই যে সেই বিখ্যাত নাগ সরোবরের কালিয়া দমনের সেই মূর্তি প্রতিস্থাপন করা রয়েছে। এই যে এই যে এই যে দেখতেই পাচ্ছেন নাগ সরোবরের শ্রীকৃষ্ণ কালিয়া দমন করছেন। তা আর এই সরোবরটার নামই হচ্ছে নাগ সরোবর, আর এখানে কালিয়া দমনের মূর্তি রয়েছে। তো আমরা নাগ সরোবরে দেখলাম, মানে নাগ সরোবরের এই কালিয়া দমন। আর এখানে সাগরেশ্বর মহাদেব জিউর মন্দির, সাগরেশ্বর মহাদেব, এই যে সাগরেশ্বর মহাদেব জিউর মন্দির, সাগরেশ্বর মহাদেব জিউর মন্দির। তো আমরা এখন সাগরেশ্বর মহাদেব জিউর মন্দির দেখব। এই যে সাগরেশ্বর মহাদেব মন্দির, সাগরেশ্বর মহাদেব। অনেক মাছ আছে, বড় বড় সাইজের গোল্ডফিশ আছে। এই যে দেখতে পাচ্ছ একদম, এখানে মুড়ি দিলে আর উঠে আসতো, এমনি উঠে আসছে। এই তো এখান দিয়ে এমনি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাগ সরোবরে গোল্ডফিশ। তো চলো এবার আমরা বাসুকী দেবের মন্দির দেখবো। এই যে এইদিকে বাসুকী দেবের মন্দির, বাসুকী নাগের মন্দির অ্যাকচুয়ালি। এই যে না, এখানে বাসুকী দেব ছাড়াও আরো অনেক মন্দির মানে ইয়ে রয়েছে এখানে, যেমন গঙ্গা মাতার মূর্তি রয়েছে একটা, গঙ্গা মাতা। এই যে এটা মনসা দেবীর মূর্তি। এইটা হচ্ছে বাসুকী দেবের মূর্তি। আচ্ছা, এখানে বাসুকী দেব ছাড়া আরো অন্যান্য কিয়েরাও রয়েছে, যেমন উৎপলা রয়েছে, কর্কটক সুমুখী রয়েছে। মেনলি বাসুকী নাগেরই মূর্তি রয়েছে। আচ্ছা, ওইদিকে তক্ষকের মূর্তি রয়েছে, কিন্তু তক্ষকের মূর্তিটা দেখা যাচ্ছে না। আমি ওইদিকে সরলে পরে তক্ষকের মূর্তিটা দেখাবো। এই যে ইয়ে যেটা সবুজ রঙের মূর্তিটা, ওটা তক্ষকের মূর্তি। এই যে সবুজ রঙের যেই মূর্তিটা দেখতে পাচ্ছ গাইজ, এই যে এটা হচ্ছে তক্ষকের মূর্তি। আর এদিকে আরেকটা ছোট্ট মূর্তি রয়েছে, রেপ্লিকা, মানে ওই বড় মূর্তিটারই রেপ্লিকা। আর এই যে বাসুকী দেবের মূর্তি। আচ্ছা, এইখানে এটা যোগমায়ার মূর্তি রয়েছে বাসুকীর পাশেই। আর এখানেও যোগমায়া রয়েছে, আর লক্ষ্মীনারায়ণ মূর্তি রয়েছে। আর এদিকে একটা বিশাল বড় গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। এই যে হেভি। তো আমাদের সাইট সিন ঘোরা হয়ে গেছে, 7টা স্পটই দেখে নিয়েছি, তোমাদেরকেও যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা হোটেলে দিকে ব্যাক করে যাচ্ছি, মানে গেস্ট হাউসে ব্যাক করে যাচ্ছি, ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউসে ব্যাক করছি। আমরা টোটো করে আবার ভারত সেবাশ্রম সংঘের সামনে চলে এসেছি, আমাদের গেস্ট হাউস ভারত সেবাশ্রম সংঘের সামনে চলে এসেছি টোটো করে। তো আমরা 7টা স্পট ঘুরলাম, ভালো ঘুরিয়েছে টোটো কাকু। এখন আমি রুমে গিয়ে একটু শোবো, তারপর সন্ধ্যেবেলা যদি উঠে সন্ধ্যা আরতি হয় এখানে, সন্ধ্যা আরতিটা দেখবো, তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, সেটা পার্ট 4 আসবে। আর মেবি পার্ট 4-এর সাথে আমরা গঙ্গাসাগর থেকে যে ব্যাক করছি অন্য আরেকটা জায়গায় যাব, গঙ্গাসাগর থেকে আমরা আরেকটা জায়গায় যাব, তো সেটার ব্লগ আমি একসাথে পাঞ্চ করে দেবো পার্ট 4। ঠিক আছে, তো চলো টাটা। এই ব্লগটা এখান পর্যন্তই থাক। তো এই পার্ট 3টা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পার্ট 4টা খুব শিগগিরই আসছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।